ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মঠবাড়ি ইউনিয়ন। এই মঠবাড়ি ইউনিয়নের পুরাবাড়ি একটি গ্রাম। এই পুরাবাড়ি গ্রামেই এই পুরাবাড়ি বাজারটি অবস্থিত। এই পুরাবাড়ি বাজারটি পাকিস্তান আমলে গড়ে উঠেছিল। পরবর্তীতে স্বাধীনতা সংগ্রামের সময় বাজারের বিভিন্ন ঘর আগুনে জ্বালিয়ে দেওয়া হয়। সেই থেকে এই বাজারটির নাম হয়ে যায় পুরাবাড়ি বাজার। এই বাজারটির আদি নাম ছিল রানীগঞ্জ। এই রানীগঞ্জ পুরাবাড়ি বাজারটি নামকরণ হওয়ার ফলে এই রানীগঞ্জ বিলুপ্তি হয়ে যায়। পরবর্তীতে এই বাজারটি, এই পুরাবাড়ি বাজারটি এখানে দিনকে দিন বেশ জমজমাট হয়ে ওঠে। এখানে একটা সময় এই নদী পথে ব্যাপক মানুষজন এই বাজারে আসতেন এবং অনেক কেনাকাটা করতেন। এই বাজারটিতে একটা সময় পাট এখানে পাওয়া যেত, এখানে পাট বেচাকিনি হতো। এই নদী পথে এই পাটগুলো বিভিন্ন এলাকাতে রপ্তানি করা হতো। বিভিন্ন অঞ্চলের পাইকাররা এই হাটে আসতেন এবং এখান থেকে পাট সহ অন্যান্য কৃষিজাত পণ্যগুলো এখান থেকে কিনতেন এবং বিভিন্ন এলাকাতে রপ্তানি করতেন। এই পুরাবাড়ি বাজারটি সম্পর্কে এখানকার যারা স্থানীয় লোকজন রয়েছেন এবং এখানকার ব্যবসায়ী এবং ক্রেতাদের সঙ্গে কথা বলবো এবং এই বাজারটি সম্পর্কে এবং এখানকার মানুষের জীবনযাত্রা সম্পর্কে জানার চেষ্টা করব। আসুন আমরা জানি এই পুরাবাড়ি বাজার এবং এখানকার জীবনযাত্রা সম্পর্কে। কপি নিয়ে আসছেন? জি। আচ্ছা, এই কপিগুলা তো আপনি নিজে ক্ষেত করছেন? নিজে জমিতে ক্ষেত করছি। আচ্ছা, কতটুকু জায়গার মধ্যে কপি করছিলেন? 10 কাঠা। 55,000 টাকা খরচ হয়েছিল আমার। এই পর্যন্ত এবছর বাজার কম, অন্য বছর তো যে জমি আমি করছিলাম প্রায় 3 লাখ টাকা বিক্রি হইতো। এবছর সব মিলে হয়তো 50-60 হাজার টাকার মতো বিক্রি হবে। এবছর লস। কতদিন যাবত এই মাছ বিক্রির ব্যবসা করেন? 8 বছর ধরে। এই হাটেই করেন না অন্য হাটেও? অন্য হাটে বিক্রি করি। অন্য হাটেও করেন? জি জি। এই যে সারাদিন বিক্রি করেন, জি, এরপর আপনার খরচ বাদে কেমন থাকে? 1500-2000 টাকা থাকে। 1500-2000 টাকা থাকে। জি। কোন এলাকা থেকে আপনি আসছেন? পুরাবাড়িতেই। এই পুরাবাড়িতেই আপনার বাড়ি? জি জি। বেগুন কি আপনার নিজের ক্ষেতের? জি, আমার নিজের ক্ষেতে। মানে কতটুকু জায়গার মধ্যে বেগুনের চাষ করছেন? 6 কাঠা মানে। 6 কাঠা? জি। মানে যে পরিমাণ বেগুন আসছে, জি, যে পরিমাণ বেগুন আপনি বিক্রি করছেন তাতে আপনার খরচ উঠবে? বস, আমার বেগুনটা কেবলই নামছে আর কি। নামছে? জি। মানে যেভাবে আপনার বেগুন আসতেছে তাতে কি আপনি আশাবাদী যে বেগুনের যে খরচ করছেন সেটি উঠবে কিনা? আল্লাহ পাক জানে এখন। মানে আপনি কি আশা করতেছেন? জি, আশা করতেছি আল্লাহ পাক। লাভ হবে তো? জি বস, লাভ হবে। দুধ নিয়ে আসছেন? জি, কতগুলো নিয়ে আসছেন? 7 কেজি আনছিলাম, 2 কেজি বেচছি, 5 কেজি আছে। 5 কেজি আছে। আপনার দুধ কত কেজি বিক্রি করতেছেন? এটা কাঁচামাল তো 70 টাকা 80 টাকা এরকম। কি আনছেন? হাঁস। এই হাঁস বিক্রি টাকা দিয়ে আপনি কি করবেন? সংসারে খরচের জন্য ব্যবহার করেন। মানে এই টাকা আপনি সংসারে খরচ করবেন? জি। বেগুনের চাষ করছেন? হ্যাঁ, কি পরিমাণ জায়গায় করছেন? জায়গা 3-4 কাঠা। 3-4 কাঠা? হ্যাঁ। যে টাকা খরচ করছেন ওই টাকা কি আপনার উঠবে? না, আল্লাহ যে বাজার যে বেলাতে তাহলে উঠতে পারে, আর উঠবে আর থাকবো। এই যাবৎ কি পরিমাণ টাকার বেগুন বিক্রি করছেন? এই যাবত আর কি পরিমাণ বিক্রি করাম, ভাগগুলো বেগুন নামছে। যে আজকে বাজারে 2 বস্তা তুলছি, এই কয়দিন ধরে খালি 1.5 বস্তা করে তুলি। কতটুকু জায়গায় সিমের ক্ষেত করছেন? এই আপনার 13 শতাংশ মাটি, 2 কাঠা। 2 কাঠা। আজকে এই প্রথম উঠাইছেন না আগেও বিক্রি করছেন? আগেও বিক্রি করছি, 1 মাস ধরে বেচতেছি। কেমন খরচ আপনি করছিলেন আর সেই টাকা কি উঠবে?
ইনশাল্লাহ উঠবে। উঠবে না? হ্যাঁ, কতদিন যাবত এই ব্যবসা করেন? বহুদিন বহুদিন যাবত। এই যে এইগুলা শুটকি অন্যান্য মালামাল কোথেকে নিয়ে আসেন? এই আগে তার ডাহাতে মৌসুমতে হলালি পিছালতে কোন গ্রামে আপনার বাড়ি? হ্যাঁ কোন গ্রামে আপনার বাড়ি? পুরাবাড়ি পুরাবাড়ি গ্রামে। বাজার লাগে আগে এই এলাকার মানুষের অর্থনীতির যে চাকা এটা খুব একটা মসৃণ ছিল না। মানুষ দিন এনে দিন খেত। তখনকার সময়ে আসলে কৃষি ছিল এই অঞ্চলের মানুষের প্রধান পেশা। কৃষি যদিও মানুষের দৈনন্দিন চাহিদা মিটত, কিন্তু তাতে করে আসলে ছেলেমেয়েদেরকে পড়ালেখা করানোর জন্য যথেষ্ট পরিমাণে আয় তাদের হতো না। এই অঞ্চলে মৎস্য চাষের আবির্ভাব ঘটে। মৎস্য চাষের মাধ্যমে এই অঞ্চলের মানুষের ভাগ্য ফিরেছে। মানুষ এখন নিম্নবিত্ত থেকে নিম্ন মধ্যবিত্ত এমনকি মৎস্য চাষের মাধ্যমে অনেক উচ্চবিত্ত এই অঞ্চলে সৃষ্টি হয়েছে। যেহেতু তাদের কাছে অর্থ হয়েছে, তারা এখন শিক্ষার দিকেও অনেকটা মনোযোগী হচ্ছে। আগের চাইতে শিক্ষার পরিবেশ অনেকটাই উন্নত হয়েছে। আগে তো বাজারে একটা ছিল, এখন দুইটা অংশ হয়ে গেছে। ওই পার একটা নতুন বাজার হয়ে গেছে, একটা বাজার দুইটা অংশ হয়ে গেছে। এখন মনে করুন ওই কাঁচা বাজার এই পারে বসে, আর অন্যান্য জিনিস ওই পারে বসে। বেশিরভাগ কৃষক ছিল। এখন বর্তমানে তো মানে চতুর্দিকে ফিশারি হয়ে গেছে। এখন তো কৃষিকাজ না, এরা না যে মনে করেন বাজারে এই রিক্সাটা ব্যান নেওয়া, এগুলি খাদ্য আনা নেওয়া করে, তাতে কর্মসংস্থান সবারই। এই বাজারটা তো অনেক বড় ছিল। নদীপথে মাল হইতো, বিভিন্ন সালের লোক, ফুলবাড়িয়ার লোক, বিভিন্ন এলাকার লোক পাইকারি বেচাকেনা করতো, কিনে নিত, অনেক উন্নত ছিল। রাস্তাঘাট তেমন একটা সুবিধা বলতে ভালো না। মাছের যে চাষ হয়, মাছের গাড়ি যাওয়ার পরে পানি পড়ার পরে রাস্তাগুলো নষ্ট হয়ে যায়। পাকিস্তানের ওইসব সম্ভবত বাজারে জন্ম। তারপরে আপনার ওই বাজারের তো রাস্তাঘাট ছিল না, নৌপথে মালামাল সব আনাগোনা করতো। আপনার ঢাকা নারায়ণগঞ্জ থেকে আপনার নদীপথে মাল সাল সব আনতো পুরাবাড়ি। এখানে আপনার বিশাল বড় বড় আপনার কী বলে টিনের বড় বড় খুব গুদাম ছিল, বড় বড় আপনার পাটের বিরাট একটা মোকাম আছে, পাট ধান চালের বিরাট বড় মোকাম আছে। এই বর্তমান এলাকা ফুলবাড়ি, আসিম, কান্দানিয়া, ষাটগেভাঙ্গা, উথুরা, খোলাবাড়ি, তারপরে আপনার ওলহরি, বাদামিয়া, হৈরাগঞ্জ, জঙ্গলবাড়ি, আরও আশেপাশে আরও অনেক জায়গা থেকেই আমার এই বাজারে আপনার ধান চাল উঠতো। আর এইগুলো আপনার বড় বড় পাইকার আসে এগুলো আপনার নদীপথে আপনার নারায়ণগঞ্জ, ঢাকা বিভিন্ন জায়গায় আপনার চালান করতো। চালান করে আবার ওই নৌকাতে আপনার বিভিন্ন মাল আবার কিনে আবার নারায়ণগঞ্জ থেকে মাল টাল কিনে নেয়, আবার পুরাবাড়ি আপনার এখানে পাইকারি বাজারজাত করতো, বুঝছেন। এরকম মানে একটা বিশাল একটা ছিল, আমাদের ঐতিহ্যবাহী একটা বাজার ছিল। পোড়াবাড়ির বাজারটা নামকরণ হয়েছে। পোড়াবাড়ির বাজারটা যখন প্রথম সৃষ্টি হয়েছে তখন কয়েকবার পুড়ছে। ওই পুরার পরের থেকে পোড়াবাড়ির বাজারের নামকরণ সৃষ্টি হয়েছে। 1970-এর পরের থেকে এই পোড়াবাড়ির বাজার পোড়াবাড়ির নামেই বিখ্যাত। এর আগে কি নাম ছিল? রানীগঞ্জ। রানীগঞ্জ হ্যাঁ। এর নাম ছিল? নাম ছিল, হ্যাঁ। প্রথম নাম ছিল, বাজার যখন হয় তখন প্রথম নাম ছিল রানীগঞ্জ। পরবর্তী এই বাজার বিভিন্ন সময় পুরার কারণে পোড়াবাড়ির নামকরণে নাম সৃষ্টি হয়েছে। আচ্ছা, মূলত এই বাজারটা কি পাকিস্তান আমলে? হ্যাঁ, পাকিস্তান আমলের থেকে। পাকিস্তান আমলে আমরা ছোট সময় শুনছি পাকিস্তান। আমি 70-এর পরের থেকে যেটা জানি, এই বাজার 70-এর পরের থেকে আমি যেমন কম বেশি ব্যবসা বাণিজ্য করি, এই ব্যবসা বাণিজ্যে জড়িত হওয়ার পরে এই বাজার এক সময় বিখ্যাত ছিল পাট এবং ধানের জন্য। মানে এই পাটগুলো কি এই অঞ্চলে? এই অঞ্চলেই হইতো। ছোটখাটো এখন বন্দর ছিল আর কি। এই এলাকার দানিখোলা, ত্রিশাল, চুরহাই, ফুলবাড়িয়া, আসিম, এই সব এলাকার পাট কিন্তু এই জায়গায় আসতো গাড়ি দেয়া, গরুর গাড়ি দেয়া, ঘোড়ার গাড়ি দেয়া। তখন যেভাবে যেরকম রাস্তা ছিল ওইভাবে যাতায়াত ব্যবস্থা ছিল। ঘোড়ার প্রচলনই বেশি ছিল। ঘোড়া দেয়া মানুষে ধান পাট নিয়ে এই বাজারে আসতো। রাস্তাঘাটগুলো তেমন উন্নত ছিল না। এখন যেমন নদীপথে এখান থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত যাইতো, একেবারে নারায়ণগঞ্জ মদনগঞ্জ পর্যন্ত যাইতো, বর্মি যাইতো। বিভিন্ন জায়গায় নদীপথে যোগাযোগ ব্যবস্থা বেশি ছিল, হ্যাঁ ভালো ছিল। নারায়ণগঞ্জের থেকে কাঁচামাল, লবণ, চিনি, আটা, কেরোসিন যা কিছু সম্পূর্ণ এভরিথিং মাল নারায়ণগঞ্জ থেকে বর্মি থেকে আসতো।
এইখানে আসতো, এইখানে আসতো, সরাসরি আসতো। এইখান থেকে ত্রিশাল যেত, চুরহাই যেত, ধানিখোলা যেত, ফুলবাড়িয়া যেত। অত্র অঞ্চলে আশেপাশে যত বাজার আছে সকল বাজারেই এই বাজার থেকে মালামাল সাপ্লাই হইতো। এটি এসেছেন সর্ববিখ্যাত বাজার। হ্যাঁ হ্যাঁ, এটা একসময় ওই সময় ছিল ফুলবাড়িয়া থানা। এটা ছিল তখন ময়মনসিংহের ফুলবাড়িয়া থানা। 70-এর পরে আর কি 74-75-এর দিক দিয়ে কাইটিয়া ত্রিশালের সাথে সংযোগ হয়েছে। এখন এই এলাকাতে ছিল পাটের ব্যবসা। পাটের পরে যখন ইরিধান নামলো, বুড়ো ধান, এই বুড়ো ধানের জন্য বিখ্যাত ছিল। একসময় ব্যাপক বুড়ো ধান হইতো। এখন সেই বুড়ো ধানের আবাদ শেষ হইয়া এখন মৎস্য চাষের জন্য বিখ্যাত এই এলাকা। হ্যাঁ মৎস্য চাষ, হ্যাঁ মৎস্য চাষ। এই এলাকায় প্রচুর শাকসবজিও আমরা হ্যাঁ শাকসবজি আসে। এখন এই লোকাল না, আশেপাশে থেকে বিভিন্ন জায়গা থেকে শাকসবজি আসে বাজারে। এই এলাকার স্থানীয় লোকাল শাকসবজি হয় না। লোকাল শাকসবজির তেমন জায়গা নাই। আগে তেমন একটা উন্নত ছিল না। শ্রমিক শ্রেণীর লোকই বেশি ছিল, যাদের সম্পদ বেশি ছিল, জায়গা জমি বেশি ছিল, তা গড়ি যেমন কিছুটা ভালো চলতো। এখন মানে সাংসারিক এবং মানে ইরি ধান আওয়ার আগে, বুড়ো ধান সৃষ্টি হওয়ার আগে এই এলাকার মানুষ খুব অভাবগ্রস্ত লোক ছিল। ইরি ধান আসার পরে, ওই বুড়ো ধান হওয়ার পরে, সেচ ব্যবস্থার পরে আপনার এই এলাকার মানুষের কিছুটা উন্নতি হওয়া শুরু হয়েছে। এইটা একটা দীর্ঘদিন চলছে, 15-20 বছর এইভাবে চলছে। তারপরে যেমন মৎস্য চাষ হচ্ছে, মৎস্য চাষের পরে মোটামুটি এখন মানুষ অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে চলতেছে এবং ভালো অর্থনৈতিক অবস্থা মোটামুটি ভালো। আগে একটা সময় যখন আপনারা ছোট সময় দেখতেন এই বাজারটা, তখন কেমন জমতো? আর তখন অনেক ব্যাপক জমতো, এখনো জমে। এখনো তো বাজার অনেক হয়ে গেছে, জায়গায় জায়গায় বাজার হয়ে গেছে। আগে তো এই টাইমে ধান, চাল, পাট এটা বিখ্যাত ছিল। কিন্তু নদীর ঘাটে নৌকা ছিল, 30টা 40টা 50টা নৌকা ছিল। এখন তার সেই ব্যবস্থা নাই। বাজারে ঘোড়া আইতো, ঘোড়াই 100-150-200 ঘোড়া থাকতো চতুর্দিক দিয়া। ওই সাইডে ধান বলে ধান থাকতো, পাট আনতো। এলাকার বাজার হওয়াতে সুন্দর হয়েছে। বাজার হইলে কি হবে, রাস্তাঘাটের সমস্যা এই জায়গায় জর্জরিত। সবচেয়ে বড় সমস্যা হলে ব্রিজ। ব্রিজের কারণে এই এলাকা অনেক অনুন্নত হয়ে রয়েছে। এই এলাকায় যদি এই ব্রিজ চালু থাকতো, এই জায়গাটা রাস্তা গাড়ি ঘোড়া চলতো, যাতায়াত ব্যবস্থা ভালো থাকতো, মানুষের মালামাল ক্যারিং করার সুবিধা হইতো। এইগুলি থেকে মানুষ বঞ্চিত, শহরমুখী হওয়া লাগে। না, ওই সকল কিছুই এখানে পাওয়া যায় না। এখানে পাওয়ার মধ্যে বললামই তো, এখন শুধু পুরাবাড়ির বাজার। এখানে এই নিত্য প্রয়োজনীয় যে সকল চিনি, লবণ, আদা, তেল, নুন, এইটা আর আদার্স হইল কাঁচা বাজার। এটার জন্য এখানে অন্য আর এত বড় কিছু বিহি কিনে এখানে নাই। এখন আর প্রসিদ্ধ কিছু নাই। এখন প্রসিদ্ধের মধ্যে পুরাবাড়ি এলাকার মধ্যে এখন মাছই প্রসিদ্ধ, এছাড়া অন্য কোনো প্রসিদ্ধ নাই। প্রসিদ্ধ এক সময় ছিল গাভীর দুধ, দই, মহিষের দই, এগুলি আছে কম, আগের মতো না। এই এলাকাতে শাকসবজি উৎপাদন হইতো, খুব সুস্বাদু লাগতো। বেগুন উৎপাদন করতো, বেগুন খাইতে বিরাট স্বাদ লাগতো। সেইগুলি আর ওখানে স্বাদ লাগে না। ক্ষীর নদীতে মাছ হইতো, মাছের জন্য বিখ্যাত ছিল। ক্ষীর নদীতে মাছ পাওয়া যেত। ক্ষীর নদীর মাছ খাইলে একবার খাইলে বারবার খাওয়ার ইচ্ছা জাগতো। সেই স্বাদ নাই, কারণ নদীর সেই আগের অবস্থান নাই। নদীর প্রাকৃতিক অবস্থা বিভিন্ন জায়গাতে মিল ফ্যাক্টরি হওয়ার কারণে, ওই মুরগির পোলট্রি হওয়ার কারণে, নদীতে ওই সকল ডালা নাম্যা প্রাকৃতিক অবস্থা নষ্ট হওয়ার কারণে এখন সেই পরিমাণ মাছও আসে না, দূষিত হয়ে গেছে। আছে লাগছে, আধুনিকতার ছোঁয়া আছে, কিন্তু সেই পরিকল্পনা মাফিক কোনো বাড়িঘর হয় না। বাড়িঘর হয়ে গেছে অনেক, পরিকল্পনা মাফিক বাড়িঘর হয় না। যে যেখানে তার যে পরিমাণ জায়গা আছে, ওই পরিমাণ জায়গাতে ওইভাবে বাড়িঘর করতেছে। কোনো সিস্টেম বা পরিকল্পনা মাফিক কোনো বাড়িঘর হয় নাই। বাড়িঘরের কিছু না কিছু ডেভেলপ হয়েছে, ডেভেলপ হলে সেটা পরিকল্পনা মাফিক হয় নাই। বৃষ্টি বাদলার দিনে গাদলা থাকলে তো কম বেশি সমস্যা সৃষ্টি হয়। রাস্তাঘাটের তেমন একটা ডেভেলপ নাই, রাস্তাঘাটের সমস্যা। এই বাজারের জন্য সবচেয়ে বড় সমস্যা হলো ওদিকে রাস্তা থাকলেও ব্রিজ, আর এদিক দিয়ে কোনো রাস্তাঘাট নাই। এই সাইডে কোনো রাস্তাঘাট নেই। রাস্তাঘাটের জন্য যোগাযোগ ব্যবস্থার অনেক ঘাটতি। যেমন এইখান থেকে একটা রাস্তা হয়েছে, একটা রাস্তা গেছে এই বড় রুটও, মেইন রুট হাসপাতাল মোড়। এই রাস্তাটা এমনি মানুষজন বা কিছু সাইকেল, মোটর সাইকেল বা ছোটোখাটো কোনো গাড়ি ঘোড়া চলতে পারে। এই রাস্তাটা ক্লিয়ার হলে এই বাজারের জন্য উন্নতি হইতো। যেমন এই দিক দিয়ে পুরাবাড়ি থেকে শানকিবাঙ্গা পর্যন্ত এও রাস্তা খারাপ, পুরাবাড়ি থেকে কান্দানে পর্যন্ত এও রাস্তা খারাপ, বুঝছেন। আর এই দিক দিয়ে তো যারা আছে, এটা তো পুরাটাই খারাপ। খারাপ ওইদিকে বালা থাকলেও ব্রিজের জন্য কোনো বড় গাড়ি ঘোড়া যাতায়াত করতে পারে না, কোনো ব্যবসা বাণিজ্য এরকম বড় কোনো করা যায় না, কারণ এই মালামাল ক্যারিং করার স্বার্থে। দীর্ঘক্ষণ এই পুরাবাড়ি
বাজারের ব্যবসায়ী এবং ক্রেতা এবং এখানকার যারা বাজার কমিটির লোক রয়েছেন, স্থানীয় লোক রয়েছেন, ওনাদের সঙ্গে কথা বলেছি। ওনারা যে বিষয়গুলো জানিয়েছেন যে স্বাধীনতার পরবর্তীতে এখানকার মানুষ দারিদ্রতার মাঝে বাস করত, দারিদ্র সীমার মাঝে থাকতেন। এখানে কর্মের জন্য তেমন কিছু ছিল না। এখানে প্রচুর পরিমাণ পাট উৎপাদন হতো এবং এই পাট এই বাজারটিতে বিক্রি হতো এবং পাট ছাড়াও এখানকার যারা কৃষক রয়েছেন তাদের উৎপাদিত বিভিন্ন পণ্য এই বাজারটিতে নিয়ে আসতেন এবং এখানেই বিক্রি করতেন। এখানে ক্ষীর নদী, এই বাজারটির পাশ দিয়েই ক্ষীর নদী বয়ে গেছে এবং এই নদী দিয়ে বিভিন্ন দূর দূরান্তের মানুষ বজরা নিয়ে আসতেন এবং এখানে অনেক জিনিসপত্র এই হাটে উঠাতেন এবং এখান থেকে একটি বেচা কেনা তারা কেনাকাটা করতেন এবং এই নৌকা করে বিভিন্ন জায়গায় পাট সহ বিভিন্ন ধান এবং অন্যান্য জিনিসপত্র এখান থেকে কিনে তারা বিভিন্ন অঞ্চলে নিয়ে যেতেন। এই বাজারটি হওয়াতে এই আশপাশের গ্রামের মানুষের জীবনযাত্রার মান যেমনি বেড়েছে, রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে। এই এলাকার মানুষ কৃষি চাষাবাদ ছাড়াও এখানে মৎস্য চাষ সহ বিভিন্ন চাষাবাদ তারা করছেন এবং তাদের অর্থনৈতিক মুক্তি তারা সেখান থেকে পাচ্ছেন। একটা সময় এখানকার মানুষ কর্মহীন ছিল, এখানকার মানুষ কর্মের কোনো ব্যবস্থাপনা ছিল না। এই বাজারটি হওয়াতে এখানকার অধিকাংশ মানুষ এই বাজারটিতে ব্যবসা করছেন এবং এখানকার জিনিসপত্র কিনে এবং অন্য এলাকাতে রপ্তানি করছেন এবং সে থেকেও তারা একটা অর্থের যোগান তারা করতে পারছেন। এতে করে তাদের জীবিকার একটি অন্বেষণ হচ্ছে। তাদের এই টাকা, যে টাকা তারা লাভ পাচ্ছেন সেটি দিয়ে তাদের সংসারে খরচ করছেন। এখানকার যে শিক্ষা ব্যবস্থা আগের চাইতে অনেক ভালো হয়েছে। এখানে স্কুল মাদ্রাসা ছাড়াও অনেক শিক্ষা প্রতিষ্ঠান এখানে গড়ে উঠেছে। এখানকার শিশু কিশোর রয়েছে, তারাও এই সকল শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছে। এখানকার যুবকরা বিভিন্ন স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন এবং তারাও একটা সময় এই গ্রামেরই উন্নয়নের ক্ষেত্রে ভূমিকা রাখছেন। এই গ্রাম এই বাজারটিকে ঘিরে আরও উন্নতির দিকে যাচ্ছে। একটা সময় এখানে অনেক মানুষ দারিদ্র সীমার নিচে বাস করলেও তাদের বাসস্থান তেমনভাবে ভালো ছিল না, জরাজীর্ণ ছিল। এখন আগের চাইতেও তাদের বাসস্থান পাকা করেছেন এবং উন্নতি তারা করতে পেরেছেন। এখানকার জীবনযাত্রা এবং মানুষের উন্নয়ন বাজারটিকে ঘিরে এইগুলো তারা করতে পেরেছেন। এই বাজারটি একটি অর্থনৈতিক কেন্দ্র হিসেবে এখানে বেশ পরিচিতি। শুধু এই এলাকা নয়, ত্রিশাল এবং ময়মনসিংহ জেলার একটি স্বনামধন্য এই পুরাবাড়ি বাজার। এখানে বিশেষ করে এখানে মহিষের দই এখানে বেশ জনপ্রিয়। এই মহিষের দই এখান থেকে স্থানীয় এলাকার মানুষজন ছাড়াও বিভিন্ন দূর দূরান্ত থেকে এখানে মহিষের দই কিনতে আসেন এবং এই মহিষের দই এই স্বাদে তারা পরিপূর্ণতা মুগ্ধ হন। এখানকার দই তারা নিয়ে যান এবং এখানকার মানুষ এই দই খেয়ে থাকেন। এখানকার এই বাজারটির মাঝেই ক্ষীর নদী রয়েছে এবং এই ক্ষীর নদীর উপরেই একটি স্টিলের ব্রিজ দীর্ঘদিন যাবৎ এই স্টিলের ব্রিজটি বেহাল অবস্থায় রয়েছে। অনেক সময় এখানে দুর্ঘটনায় মানুষ পতিত হয় এবং এখানে হতাহতের ঘটনাও ইতিপূর্বে বহুবার ঘটেছে। পাশেই একটি পাকা ব্রিজ এখানে নির্মাণ হচ্ছে, কিন্তু কিছু জটিলতার কারণে এখানে এই ব্রিজটি এখানে হচ্ছে না, এই ব্রিজটি সম্পূর্ণ হচ্ছে না। এই ভাঙা ব্রিজের উপর দিয়ে মানুষ এখানে যাতায়াত করছে, বিভিন্ন পণ্যবাহী গাড়ি সহ বিভিন্ন মানুষজন তাদের মালামাল নিয়ে এখানে যাতায়াত করছে খুবই কষ্ট করে। এই ব্রিজটি যাতে দ্রুত হয়, এই এলাকার মানুষ তারা প্রাণের দাবি, তাদের এই দাবি তারা জানিয়েছেন যে এই ব্রিজটি দ্রুত গতিতে যদি সম্পন্ন হয় তাহলে এখানকার মানুষের যাতায়াত ব্যবস্থা আরও উন্নত হবে এবং তাদের নিরাপদ একটি যাতায়াত ব্যবস্থা তৈরি হবে।
এই বাজারে অনেক শাক সবজি তরি তরকারি পাওয়া যাচ্ছে। এখানকার সবজি শহরের বাজারের তুলনায় অনেকটাই দামে কম এবং টাটকা। এখানকার সবজিগুলো বিভিন্ন অঞ্চলে মানুষ এখানে নিয়ে আসেন, তাদের উৎপাদিত কৃষি পণ্য এই হাটটিতে বিক্রি করেন এবং এই হাটটিতে তাদের কৃষি পণ্য বিক্রি করার ফলে তারা যে নগদ অর্থ হাতে পাচ্ছে, তাতে করে তাদের উৎপাদন আগের চাইতেও বাড়িয়ে তুলছেন। এতে উৎপাদনেও তারা বৃদ্ধি পাচ্ছে এবং তাদের একটা অর্থ তারা হাতে পাচ্ছেন। এতে সাংসারিকভাবে তারা ব্যাপক সচ্ছলতা পেয়েছেন। পোড়াবাড়ি বাজার সম্পর্কে এখানকার স্থানীয় মানুষ এবং ক্রেতা বিক্রেতা এবং এখানকার যারা বাজার কমিটির লোক রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি এবং তারা বলেছেন এই পোড়াবাড়ি বাজারটি ভবিষ্যতে অবকাঠামোগত বিভিন্ন উন্নয়ন যাতে হয় সেদিকে সংশ্লিষ্ট মহলকে তারা জানাবেন এবং অবকাঠামোগত উন্নয়ন তারা করবেন। তাছাড়া বাজারে আগের চাইতে লোক সমাগম বাড়ছে, বিভিন্ন মুড়ে মুড়ে বিভিন্ন বাজার ঘাট হয়েছে এবং সেখানেও বিভিন্ন পণ্য সামগ্রী পাচ্ছে, কেনাকাটা হচ্ছে, যার ফলে এখানে আগের যে জৌলস সেই জৌলস এখানে তেমন একটা নেই। কিন্তু তারা পুরনো জৌলস যে আগে যে এই বাজারটি যেভাবে জমজমাট হতো সেই দিকে কিভাবে আরও বাড়ানো যায় এবং লোকজন এই বাজারমুখী করা যায় সেই লক্ষ্যে তারা কাজ করবেন বলে আমাকে জানিয়েছেন।